তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অধ্যায় 7 জীবজগতে বৈচিত্র্য। তো এটা আমরা আজকে শুরু করছি অধ্যায় 7। তো তোমরা কেউ কমেন্ট করে জানালে না যে তোমাদের প্রিভিয়াস ইয়ার চাই বা এই টেক্সট বইটা চাই। তাই আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো করছি, অর্থাৎ এই টেক্সট বইটা আমরা সম্পূর্ণ আলোচনা করব, তারপরে আরেকটা টেক্সট বই আছে সেটা আলোচনা করব। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান আমরা চাই, আমরা সেই মতেই তখন ভিডিও বানাবো। তো আপনার যে চাই তার উপরে কিন্তু নির্ভর করছে। তো চলো আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকের চ্যাপ্টারটা হচ্ছে জীবজগতে বৈচিত্র্য। তো তোমরা বুঝতে পারছো কেমন ধরনের তাহলে আমরা আজকে পড়বো। তো বিভিন্ন জীবজগৎ আমাদের এই পৃথিবীতে রয়েছে, বিভিন্ন প্রজাতির রয়েছে। হ্যাঁ, তো এবং বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্যগুলো বিভিন্ন রকমের হবে। কেউ কেউ মিল থাকতে পারে, আবার কোনো জীবের মধ্যে মিল নাও থাকতে পারে। হুম আবার কোনো কোনো জীব বৈচিত্র্য প্রাণ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এরকম ব্যাপার। তো এবার আপনাদেরকে যেটা মানে আমরা তো সম্পূর্ণ এই বইটা তো পড়া মুশকিল। তো তোমরা যদি বইটা নিতে চাও অবশ্যই তোমাদেরকে তো বলাই আছে কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, তোমরা যদি চাও তো কমেন্ট করো। তো চলো আমরা কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে বলে দিই। আমাদের চারপাশে হচ্ছে বৈচিত্র্য ধরনের জীবের আবির্ভাব লক্ষ লক্ষ বছর আগেই পৃথিবীতে হয়েছিল। যাই হোক, এইসব জীবদের আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করার জন্য এবং বৃহৎ সময়কালের কোনামাত্র অংশই আমাদের হাতে আছে। সুতরাং এই স্বল্প সময় একটি একটি করে সব জীবনকে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক জীব রয়েছে আমাদের পৃথিবীতে, তো সবগুলা জানা সম্ভব নয়। তো এর পরিবর্তে আমরা জীবগুলোর মধ্যে সাদৃশ্য খোঁজার চেষ্টা করতে পারি। এর সাহায্যে জীবের বিভিন্ন শ্রেণীতে ভাগ করব। অর্থাৎ তোমরা পর্যায় সারণী জানো যে বিভিন্ন মৌলগুলো একটা শ্রেণীতে রেখেছে, অর্থাৎ ধর্মগুলো একই, তার জন্য সেরকমভাবে আমরা এই জীবন বিজ্ঞানে পড়বো। অর্থাৎ একটা শ্রেণীতে করব, তাহলে আমাদের সেই শ্রেণীর মধ্যে অনেক জীবগুলো আমরা পেয়ে যাব, অর্থাৎ বৈশিষ্ট্যর দিক থেকে বলতে পারো। তো এই শ্রেণী বিভাগের পর প্রতিটি শ্রেণী বা গোষ্ঠীকে বিশেষভাবে অধ্যয়ন আমরা করতে পারবো, তাহলে আমরা কিছু কিছু জীব আমরা সম্বন্ধে জানবো। তো বিভিন্ন ধরনের জীবদের অধ্যয়নের জন্য পরস্পর সম্পর্কযুক্ত জীবগোষ্ঠী গঠন করতে হবে। এই ধরনের জীবগোষ্ঠী গঠনের জন্য আমাদের একটা স্থির করতে হবে যে কোনো বৈশিষ্ট্যগুলি জীবদের মধ্যে অধিক মৌলিক পার্থক্য নির্দেশ করে। এর ফলে জীবদেরকে নিয়ে প্রধান কয়েকটি বড় জীবগোষ্ঠী সৃষ্টি করা যাবে। এই গোষ্ঠীগুলির মধ্যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সাহায্যে ছোট ছোট জীবগোষ্ঠী সৃষ্টি করা সম্ভব। তো দেখো, এবার শ্রেণীবিন্যাসের ভিত্তিটা দেখো কী হবে। শরণার্থী কালে থেকেই সজীব বস্তুদের গোষ্ঠীভুক্ত করার জন্য উদ্যোগী নেওয়া হয়েছিল। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল শ্রেণীবিন্যাস করেছিলেন এইভাবে, কেমনভাবে, প্রাণীরা কোন পরিবেশে বাস করে, অর্থাৎ এরা জলচর নাকি স্থলচর নাকি খেচর, তার উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা খুবই সহজ হয়ে গিয়েছিল। তবে এই ভুল পথ নির্দেশ করে, যেমন উদাহরণ হিসাবে সমুদ্রে বসবাসকারী প্রাণীদের মধ্যে রয়েছে প্রবাল, তিমি, অক্টোপাস, তারমাছ এবং হাঙ্গর। আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাই যে প্রাণীগুলি বহু দিক থেকে পরস্পরের থেকে আলাদা। দেখো, এই অ্যারিস্টটল কী করেছিল, যারা বলছে জলে আছে তাদেরকে একটা শ্রেণীতে করব, যারা এই কী বলো স্থলে আছে তাদেরকে একটা শ্রেণীতে করবো, এরকমভাবে করা সহজ হয়েছিল। কিন্তু তোমরা দেখো তিমি, অক্টোপাস, তারামাছ, হাঙ্গর এগুলো জলে আছে, প্রবালও জলে আছে, কিন্তু এগুলোর বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা আছে। তা কার্যত এক্ষেত্রে আবাসস্থল হলো শুধুমাত্র একটি বিষয় যা এই সবগুলো প্রাণীর ক্ষেত্রে এক। কাজে জীবের এইভাবে গোষ্ঠীভুক্ত করে তাদের বিষয় অধ্যয়ন বা ভাবনা চিন্তা করা এটি সঠিক পদ্ধতি নয়। কেন নয়? কারণ বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা। তারপরে দেখো, সুতরাং জীবদের সবচেয়ে বড় বিভাগে বিভক্ত করার জন্য কোনো কোনো বৈশিষ্ট্যগুলির মূল যে বৈশিষ্ট্যরূপে বিবেচনা হবে তা আমাদের ঠিক করা প্রয়োজন। এরপর আমরা যে বিভাগের অন্তর্গত সাব গ্রুপ গঠনের জন্য পরবর্তী বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করব। প্রতিটি গ্রুপের মধ্যে শ্রেণীবিন্যাস এই প্রক্রিয়ায় তখন
প্রতিবার নতুন বৈশিষ্ট্য ব্যবহার মাধ্যমে চলতে পারে। শ্রেণীবিন্যাস শুরু করার আগে বৈশিষ্ট্য বলতে কী বোঝায় তা আমাদেরকে ভাবা প্রয়োজন। আমরা যখন বৈচিত্র্যপূর্ণ জীবগোষ্ঠীতে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করি, তখন আমাদের সেই পথ খুঁজে বের করা প্রয়োজন যে পথে অগ্রসর হলে কিছু কিছু জীবের মধ্যে এতটা সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে যাতে তাদের একই গোষ্ঠীতে রাখা যায় বলে মনে হয়। মূলত এই পথগুলোতে বিচার্য বিষয় হবে জীবের বিশদ বা জীব গঠন অথবা তাদের আচরণ। অন্যভাবে বলতে গেলে তাদের গঠন ও কাজ। একটি বৈশিষ্ট্য বলতে কোন জীবের একটি নির্দিষ্ট গঠন অথবা একটি নির্দিষ্ট কাজকে বোঝায়। যেমন আমাদের প্রায় সকলের একটি হাত, 5টি আঙুল রয়েছে। একে একটি বৈশিষ্ট্যপূর্ণ গণ্য করা হয়। এবার আমরা দৌড়াতে পারি কিন্তু বট গাছ তা পারে না, এটিও একটি বৈশিষ্ট্য। তো এইভাবে কিন্তু কীভাবে কিছু বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যগুলির তুলনায় অধিক মৌলিক বৈশিষ্ট্য হিসেবে নির্ধারিত হয় তা বুঝতে আমাদের কী করতে হবে, আমরা এখন জানার চেষ্টা করব কীভাবে এই পথের প্রাচীর তৈরি করা হয়। এই প্রাচীর তৈরিতে ব্যবহৃত পাথরগুলি বিভিন্ন আকার আকৃতি হয়। প্রাচীরের সবচেয়ে উপরের পাথর খণ্ডটি তার নিচে পাথরের খণ্ডগুলি কীরূপ হবে তা ঠিক করতে পারে না। অপরদিকে প্রাচীরের সবচেয়ে নিচের স্তরের পাথর খণ্ডগুলোর আকার ও আকৃতি এটা ঠিক করতে পারবে যে তারা ঠিক উপরের স্তরের পাথর খণ্ডগুলোর আকার আকৃতি কীরূপ হবে। এইভাবে কি প্রাচীর নির্মাণের কাজটি এগিয়ে যাবে। তো এই প্রাচীর নিয়ে আমরা বলছি, তো প্রাচীর মানে বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বোঝাবার জন্য এত সকল আপনাদেরকে বলা। তো দেখো, বর্তমানে সজীব বস্তু শ্রেণীবিন্যাস করার জন্য আমরা কোষের প্রকৃতির উপর ভিত্তি করে অসংখ্য আন্তঃসম্পর্কযুক্ত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করি। শ্রেণীবিন্যাস কাঠামোতে ব্যবহৃত এরূপ বৈশিষ্ট্যর কিছু বাস্তব উদাহরণ কী হতে পারে। যেমন দেখো, একটি ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস সহ বিভিন্ন পদার্থ কোষায়ন অঙ্গাণু থাকে। নিউক্লিয়াসের প্রভাবে বিভিন্ন কোষীয় প্রক্রিয়ার পরস্পর থেকে পৃথকভাবে থেকে দক্ষতার সাথে সংঘটিত হতে পারে। তাই এই সব জীব সুস্পষ্ট সীমানা নির্দেশিত নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে না। সেই সব কোষের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি বিভিন্নভাবে সংঘটিত হয়। এবার কোষ নকশার প্রতিটি বিষয়ে এর দ্বারা প্রভাবিত হয়। এছাড়া নিউক্লিয়াসযুক্ত কোষ বিশেষ কাজ সম্পাদনের দায়িত্ব নিতে পারে বলে। এরা বহুকোষী জীব গঠনে অংশগ্রহণ করার ক্ষমতা রাখে। এই কারণে নিউক্লিয়াস শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে একটি মৌলিক বৈশিষ্ট্য হতে পারে। বহুকোষী জীবে কোষগুলি কি এককভাবে থাকে নাকি তারা পরস্পরের কাছাকাছি এসে কোষগুচ্ছ গঠন করে এবং অবিভাজ্য কোষগুচ্ছ রূপে বেঁচে থাকে। যে কোষগুলি পরস্পর যুক্ত হয়ে একটি জীব সৃষ্টি করে তারা শ্রম বিভাজনের নীতি মেনে চলে। এই ধরনের দেহনকোষা বিশিষ্ট জীব সবগুলো কোষ দেখতে এরকমই হয় না। প্রকৃতপক্ষে এই কোষগুচ্ছের বিশেষ ধরনের কাজ সম্পাদন করে। এর ফলে বিভিন্ন জীবের দেহ নকশার মধ্যে মূল পার্থক্য সৃষ্টি হয়। তাই অ্যামিবা এবং কৃমির দেহন নকশার মধ্যে অনেকটা পার্থক্য পরিলক্ষিত হয়। জীবেরা কি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করতে পারে? নিজের খাদ্য নিজে তৈরি করার জন্য এবং বাইরের থেকে খাদ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের খুবই জটিল দেহ নকশার প্রয়োজন আছে কি? তো বিভিন্ন কাজ সম্পাদনের বিভিন্ন অঙ্গগুলি কী কী বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা এখানে বলতে চাইছি যে বৈশিষ্ট্যগুলো আমাদের এরকম হবে। তো এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট নয়, যেগুলো আমাদের এবার পরীক্ষা আসবে সেইটা দেখো, মানে কোনগুলো আসবে। তো আপনাদেরকে এখানে প্রথমেই তো আমি আপনাদেরকে রিডিং পড়ে দেখিয়ে দিলাম। তো দেখো, রিডিং পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে, এটা আমরা চাই না। কিন্তু দেখো, রিডিং না পড়লেও কিন্তু আপনারা মেন যে জিনিসটা আপনারা সেটা পাবেন না। তাই আপনাদেরকে রিডিংটা পড়তেই হবে, এবং তোমরা যদি রিডিংটা পড়তে পারো তো ভালো। দেখো, আমার পক্ষে পড়া সম্ভব হবে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলার চেষ্টা করছি, এবং অনেক মিসে হয়ে যেতে পারে, তার জন্য দুঃখিত। তো যাই হোক, চেষ্টা করছি যাতে মিস না হয়। তো দেখো, বেঁচে থাকতে সাহায্য করেছিল, কি করেছিল ওইটা ছেড়ে দাও। এই দেখো তোমরা, 1859 সালে চার্লস ডারউইন তার পুস্তক আবিষ্কার করেছিল দ্য অরিজিন অফ স্পিসিস। তো এই সর্বপ্রথম বিবর্তনের ধারণাকে বিস্তৃতভাবে বর্ণনা করেছিল। তো কে বিবর্তনের যে ধারণাকে বিস্তৃতভাবে বর্ণনা করেছিল সেটা হচ্ছে চার্লস ডারউইন। সেটা কোন বইতে?
তো তোমরা দেখতে পাচ্ছ কি বইটার নাম, বইটার নাম কি দ্য অরিজিন অফ স্পিসিস। তো এটা হচ্ছে, তো আমরা এখান থেকে বুঝতে পেরেছিলাম। আমরা বিবর্তনের ধারণার সঙ্গে শ্রেণীবিন্যাসে যুক্ত করি, তখন আমরা কিছু কিছু জীব বৈশিষ্ট্যের মধ্যে এমন কিছু প্রাচীন দেওয়ান নকশা দেখতে পাই যেগুলো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি। আবার আমরা অনেক এমন কিছু জীবগোষ্ঠীও দেখতে পাই যারা তুলনামূলকভাবে তাড়াতাড়ি তাদের নির্দিষ্ট দেহ নকশা লাভ করেছে। তো এগুলো প্রথম গোষ্ঠীতে যারা রয়েছে প্রায় তাদের প্রাচীন ও নিম্ন শ্রেণীর জীবগোষ্ঠী বলা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে ব্যাপার, তো এগুলো ছেড়ে দাও। এবার দেখো, জীব বৈচিত্র্য বলতে বিভিন্ন জীবের মধ্যেকার বৈচিত্র্যকে বোঝায়। তাহলে ওই যে আমরা এতক্ষণ পড়লাম যে জীব বৈচিত্র্য জিনিসটা কি, তো বিভিন্ন বৈশিষ্ট্যকে বলা যাবে, সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য। আমরা যদি এটুকু মনে রাখতে হয় তাহলে এইটুকু আমরা মনে রাখতে পারি। তো সাধারণত এই শব্দটি একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন ধরনের জীবেদের বৈচিত্র্যকে বোঝাবে। বিভিন্ন ধরনের জীবগোষ্ঠী একই পরিবেশীয় সম্পদ ভাগ করে নেয় এবং এক্ষেত্রে একটি জীব অপরটির দ্বারা প্রভাবিত হয়। এর ফলে বিভিন্ন প্রজাতির সমন্বয়ে একটি স্থিতিশীল জীব সম্প্রদায় গড়ে উঠতে পারে। ইদানিংকালে মানুষের কার্যকলাপের জীব সম্প্রদায়ের এই ভারসাম্যের পরিবর্তন হচ্ছে। স্বভাবত এই জীব সম্প্রদায়গুলোর বৈচিত্র্য মাটি, জল, জলবায়ু ইত্যাদি দ্বারা প্রভাবিত হচ্ছে। মোটামুটিভাবে গণনায় দেখা যাচ্ছে যে এ গ্রহে প্রায় 10 মিলিয়ন জীব প্রজাতি রয়েছে, যদিও এদের মধ্যে আমরা প্রকৃতপক্ষে মাত্র 1 বা 2 মিলিয়ন প্রজাতি সম্পর্কে জানি। বিষুবরেখা এবং কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী পৃথিবীর উষ্ণ ও আর্দ্র অঞ্চলে বসবাস করে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বৈচিত্র্য সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। এই অঞ্চলে কোন অঞ্চলের কথা বলা হচ্ছে, এই যে কোন অঞ্চলটা আপনাদেরকে বলে দিলাম, এই যে কোন অঞ্চল একটু আপনি কর্কট রেখার মধ্যবর্তী এবং বিষুব রেখার এই অঞ্চলের, এখানে কি হয়, এই অঞ্চলকে মোগার ডাইভার্সিটি ডাইভার্সিটি অঞ্চল বলে, মেগা ডাইভার্সিটি অঞ্চল বলে। পৃথিবীর জীব বৈচিত্র্যের অর্ধেকের বেশি বৈচিত্র্য অল্প কয়েকটি দেশে সীমাবদ্ধ। এই দেশগুলো হচ্ছে ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, মেক্সিকো, জাইরো, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এইগুলোতে আমরা এই দেশগুলোতে আমরা জীববৈচিত্র্য দেখতে পাচ্ছি। এবং মেগা ডাইভার্সিটি এরা কোন অঞ্চলকে বলছে আপনারা বুঝতে পেরেছেন। এবারে শ্রেণীবদ্ধ জীবের সুনির্দিষ্ট কাঠামো। তো আর্নেস্ট হ্যাকেল এবং রবার্ট হুইটেকার এবং কার্ল উইজ এর মতে জীব বিজ্ঞানীরা সব জীবদের বড় গোষ্ঠীতে অর্থাৎ রাজ্যে শ্রেণী বিভক্ত করার চেষ্টা করেছে। হুইটেকার প্রবর্তিত শ্রেণীবিন্যাসে মোট 5টি রাজ্য রয়েছে, সেগুলো হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণী গোষ্ঠী। এটা হচ্ছে মানে 5টা মেয়ের রাজ্য। কোষের গঠন, তোমাদের প্রশ্ন আসতে পারে যে 5টি মেয়ের রাজ্য কী কী, সেটা হবে মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী। তাহলে কী কী বললাম, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী। এটা হচ্ছে 5টা রাজ্য। এটা কিন্তু হুইটেকার প্রবর্তিত। কোষের গঠন ও পুষ্টিদ্রব্যের উৎস, পুষ্টি পদ্ধতি এবং দেহের সংগঠনের উপর ভিত্তিতে করেই এই গোষ্ঠীগুলি তৈরি করা হয়েছে। বিজ্ঞানী উজ কী করছে, মনেরাকে আর্কিব্যাকটেরিয়া বা আর্চেনা এবং ইউব্যাকটেরিয়াকে অথবা ব্যাকটেরিয়া বিভক্ত করেছিলেন। কিন্তু উজ কী বলেছিল, এই মনেরাকে কিন্তু ব্যাকটেরিয়া এবং আর্চেনা এবং ব্যাকটেরিয়া বিভক্ত করেন। তিনি শ্রেণীবিন্যাসের যে পরিমার্জন করেছিলেন তাতে প্রচলিত আছে। শ্রেণীবিন্যাসের পরবর্তী ধাপে বিভিন্ন স্তরের উপগোষ্ঠীর নামকরণ করা হয়। এই নামকরণের এরূপ একটি ছক দেওয়া আছে, কেমন করে তোমরা দেখতে পাচ্ছ, রাজ্য, তারপর পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ, তারপর প্রজাতি। তোমাদের এই শ্রেণীটা বলতেও পারে, তো অবশ্যই আপনার মনে রাখবে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। বুঝতে পারছো? তাই বৈশিষ্ট্যের কর্মচ্য শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে ছোট ছোট গোষ্ঠীতে আলাদা করার পর আমরা শ্রেণীবিন্যাসের যে মৌলিক
এককটিতে পৌঁছায় সেটি হচ্ছে প্রজাতি। সুতরাং কোনো কোনো জীবদের প্রায় একই প্রজাতিভুক্ত বলা যেতে পারে। মোটামুটি একটি প্রজাতির অন্তর্গত জীব বলতে সেই সব জীবদের বোঝাচ্ছে যারা দেখতে একই রকম হবে এবং কেবলমাত্র নিজেদের মধ্যে প্রজনন ক্ষমতা সক্ষম এবং পৃথিবীতে টিকে থাকতে পারে। এবার আমরা এই যে 5টা আমরা হুইকারের পঞ্চরাজ্যের কথা বললাম, সেই মনেরা আমরা এবার পড়ব। তারপরে আমরা কি পড়ব? প্রোটিস্টা পড়ব, তারপরে ছত্রাক পড়ব, তারপরে উদ্ভিদ গোষ্ঠী পড়ব, তারপরে আমরা প্রাণী গোষ্ঠী পড়ব। তো এগুলো আমরা পড়ব। তো আজকে আমরা মনেরাটা শুরু করি। তো দেখো, এইসব জীবদের কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস পর্দা ভিতর কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে। এমনকি এদের মধ্যে কারোর দেহে বহুকোষী দেহ গঠন থাকে না। আমরা বহুকোষী দেহ এগুলো আমরা দেখতে পাবো না। অপরের দিকে অন্য অনেক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এরা বৈচিত্র্য প্রদর্শন করে। এদের মধ্যে কিছু জীব আছে সেটা কোষ প্রাচীর থাকে, আবার কিছুর মধ্যে থাকেও না। স্বভাবতই বহুকোষী জীব কোষ প্রাচীর থাকা বা না থাকার তুলনায় এই ধরনের জীব কোষ প্রাচীর থাকা বা না থাকার বিষয়টি এদের দেহ নকশায় অনেকটা বিভিন্ন প্রভাব ফেলে। এই গোষ্ঠীভুক্ত জীব কিছু স্বভোজী এবং বাকি জীবগুলোতে পরভোজী পুষ্টি বৃদ্ধি পদ্ধতিতে দেখতে পাবে। স্বভোজী পুষ্টি পদ্ধতিতে এরা নিজের খাদ্য নিজে তৈরি করে এবং পরভোজী পুষ্টি পদ্ধতিতে এরা পরিবেশ থেকে পুষ্টির দ্রব্য গ্রহণ করে। এই গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা। এগুলা কি এই গোষ্ঠীর কিছু জীবদের দেখতে পাবে এই মনারাতে। হ্যাঁ, এবং প্রোটিস্টা এটা আমরা পরে আলোচনা করব। আজকে এখানে শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।